বিধানসভার খবরে নজর রাখতে হবে, তার কারণ কিছুক্ষণ আগে রাজ্যপাল সেখানে ভাষণ দিলেন। রাজ্যপালের যে ভাষণ, সেই ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক তিনি তুলে ধরলেন। প্রথমেই যেটা বোঝানোর চেষ্টা করলেন বা প্রথমেই তার ভাষণে যা ব্যক্ত করলেন তা হলো এবার রাজ্যে ভয় আউট, ভরসা ইন, তোলাবাজি মুক্ত। এই রাজ্যে এবার তোলাবাজি মুক্ত হয়েছে। তিনি বলছেন ১.৫ দশকের প্রথম বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার নির্বাচন হয়েছে। এবার রাজ্যে আইনের শাসনই প্রধান লক্ষ্য, অর্থাৎ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এবার প্রধান লক্ষ্য হবে। আর মহিলাদের উপর নির্যাতনে জিরো টলারেন্স থাকবে। This time, the people of the state have given a decisive mandate in favor of a new government for the first time in the last 1.5 decades. The people of West Bengal have most decisively rejected the atmosphere of fear and frustration prevailing in the state for a long time. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes, especially those related to women and children and their trafficking. Law and order machinery will be revamped to usher in an ambience of peace and tranquility in the state. Particularly, there will be zero tolerance for any atrocity against women, children, and marginalized sections of the society. এই যে রাজ্যপাল তার ভাষণে বলছেন যে ভয় আউট, ভরসা ইন, ভয়ের পরিবেশ, তোলাবাজি কারা চালাচ্ছিল? উদয়ন গুহ গ্রেপ্তার, স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার, সুশান্ত ঘোষ গ্রেপ্তার। স্বাভাবিকভাবেই এবার ভয় আউট, ভরসাই, তোলাবাজি দিন শেষ। তো সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগে সুশান্ত ঘোষের গাড়ি আর ড্রাইভারকে পাওয়া গিয়েছিল ওড়িশা সীমান্তে। গতকাল পুরী থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে আজ কোর্টে তোলা হলো। আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, একেবারেই গত মাসে রুবির একটি ব্যবসায়ী সমিতির তরফ থেকে সুশান্ত ঘোষের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা তোলার অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ ২০২৫ থেকে ২৬ সালের মধ্যে প্রায় ১১০ জনের কাছাকাছি ব্যবসায়ীর কাছ থেকে তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন দোকান দেওয়ার নাম করে, এবং তার পরিমাণ দাঁড়িয়েছিল ৩ কোটি টাকা। লিখিত অভিযোগ দায়ের করার পরই কিন্তু আনন্দপুর থানায় তোলাবাজি এবং হুমকির ধারায় মামলা রুজু হয়ে পুলিশ তদন্ত নেবে। পরবর্তীতে সুশান্ত ঘোষের খোঁজে পুলিশ কিন্তু একেবারে যে উড়িষ্যা বর্ডার সেই এলাকায় হানা দেয়। সেখানে দেখা যায় সুশান্ত ঘোষ পালিয়ে যায় এবং তার যে ড্রাইভার, যেও কিনা এই ঘটনাগুলির সঙ্গে যুক্ত ছিল, সুজিত কুমার চৌধুরী, তাকে গ্রেপ্তার করা হয়। তাকে হেফাজতে নেবার পর সুশান্ত ঘোষের খোঁজ চালাচ্ছিল পুলিশ, এবং তারপরই দেখা যায় গতকাল পিপেল পুলিশ ডিস্ট্রিক্ট, উড়িষ্যা পুলিশের সেই জায়গায় একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। মোবাইলও সুইচ অফ করে রেখেছিলেন। এই গতকাল উড়িষ্যার পুরীর এলাকা থেকেই সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়, এবং যে অভিযোগটা রয়েছে প্রায় ৩ কোটি টাকা তিনি তুলেছিলেন, হুমকি দেখিয়ে এই টাকা তোলা হয়েছিল ব্যবসায়ীদের কাছ থেকে, এবং তোলাবাজি সহ হুমকি দেওয়ার অভিযোগেই কিন্তু ইতিমধ্যে এই ১০৮ নম্বর ওয়ার্ডের এই সুশান্ত ঘোষকে যখন প্রাথমিক জেরা করে পুলিশ, সুশান্ত ঘোষ কি মেনে নিয়েছেন, স্বীকার করেছেন?
দেখো, এটা যেটা জানতে পারছি আমরা পুলিশ সূত্রে, যখন তাকে এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয় যে এইরকম কোনো অভিযোগের ভিত্তিতে আপনাকে গ্রেফতার করা হচ্ছে, এই অভিযোগের সাথে আপনি যুক্ত কিনা, তিনি কিন্তু মেনে নিয়েছেন। কারণ যে ব্যবসায়ীরা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, শুধু সুশান্ত ঘোষ নয়, তার সঙ্গে যারা অ্যাসোসিয়েট, সুশান্ত ঘোষের ড্রাইভার থেকে শুরু করে আরও 2-3 জন ছিল যাদেরকে দিয়ে টাকাগুলো তিনি তোলাতেন, তাদেরকে কিন্তু আগেই আনন্দপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল। সেখানে একটা গোটা ছক পুলিশের সামনে চলে এসেছিল যে দীর্ঘদিন ধরে এই রুবি সংলগ্ন এলাকায় এভাবেই একটা দাপট চালিয়েছিলেন সুশান্ত ঘোষ। ছোট প্রায় 100 থেকে 150 স্কোয়ার ফিটের দোকান বানিয়ে সেগুলোকে 4 লক্ষ 5 লক্ষ টাকায় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো, এবং শুধু বিক্রি নয়, মাসিক একটা তোলা তুলতো এই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং সে তোলার পরিমাণ গত 1 বছরে 3 কোটি টাকা দাঁড়িয়েছে। সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত আছে, তিনি কিন্তু নিজেও সেটা স্বীকার করেছে। কারণ যারা অভিযোগ করেছে তাদের কাছ থেকে কিন্তু সরাসরি এই অ্যাসোসিয়েটদের দিয়ে কিন্তু তিনি এইরকম কোটি কোটি টাকা দীর্ঘদিন ধরে তুলিয়ে এসেছিলেন। আসলে তার কোনো উপায় ছিল না, যে জন্য রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পালিয়ে থাকতে হয়েছিল। যাদের দিয়ে তোলাতেন তারা তো পুলিশের জালে, আর যাদের থেকে টাকা তোলা হতো তারা এবার পুলিশে অভিযোগ করছেন। অভিযোগ তারা আগেও জানিয়েছেন, বা হয়তো ভয়ে জানাননি, তার কারণ তখন প্রভাব ছিল, দাপট ছিল, তোলাবাজ হিসেবে সুনাম ছিল সুশান্ত ঘোষের। সেক্ষেত্রে যদি পুলিশে অভিযোগ জানানো হয় তাহলে তারপরে কি হতে পারে সেই প্রতিক্রিয়ার কথা ভেবে তখন হয়তো অভিযোগ অনেকে জানাননি, কেউ হয়তো অভিযোগ জানিয়েছেন, কিন্তু পুলিশের তরফে কোনো রকম কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি। আজ তারা অভিযোগ জানাচ্ছেন, সাগরেদরা একের পর এক ধরা পড়ছে, স্বীকার করা ছাড়া আর তো কোনো উপায় নেই। পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন রাজ্য ছেড়ে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। এই যে সুশান্ত ঘোষ, তার বিরুদ্ধে যে অভিযোগ, ব্যবসায়ীরা বলছেন ফুটপাত থেকে আনন্দপুর রোডে 2022-2023 সালে ফুটপাত থেকে হকারদের থেকে টাকা তুলতেন। মানে ফুটপাত, সেখানে হকার, যাদের পুঁজি কম, যারা কম মার্জিনে জিনিস বিক্রি করে শুধুমাত্র যাতে বিক্রি হয় সেই আশায়, তাদের থেকেও তোলা তুলতেন। 2 থেকে 3 কোটি টাকা তোলার অভিযোগ দোকানদার হকারদের থেকে। সুশান্ত ঘোষ যখন কাউন্সিলর হয়ে এলো তখন এত দোকান ছিল না। এবার এই দোকানগুলো সব ভেঙে দিয়ে বলো নতুন করে তৈরি হবে। নতুন করে তৈরি হওয়ার নাম করে এবার যাদের বড় দোকান, যারা কেউ একটু বড় জায়গা ছিল, যার ছোট জায়গা ছিল, সেইগুলো একই মাপের 5 ফুট 6 ফুট করে দিয়ে দোকান তৈরি করার জন্য এক দোকানদার থেকে 60,000 70,000 করে নিয়েছে। এবং যে এক্সট্রা জায়গাগুলো বেরিয়েছে, যে দোকানগুলো তৈরি হয়েছে, সেই দোকানগুলোর 4 লাখ 5 লাখ 6 লাখ এইরকম ভাবে বিক্রি করেছে। 98 থেকে ব্যবসা করছি, এ পর্যন্ত করে আসছি, কিন্তু আমাকে দোকান থাকা সত্ত্বেও আমাকে দোকান কিনতে হয়েছে 2 লক্ষ টাকা দিয়ে। কোন পার্টির কাছে? এই টিএমসি, ঠিক আছে, এরা জোরপূর্বক আমার কাছে টাকা আদায় করেছে। আমার দোকান বাঁধা দোকান, সেই দোকানকে জোর করে ভাঙানো করেছে, ভাঙা করিয়ে টাকাটা আদায় করেছে। সুশান্ত ঘোষ অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? ঠিক হয়েছে, ও চিটিংবাজি করেছে, জালিয়াতি করেছে। সুশান্ত ঘোষ সবচেয়ে বড় ক্রিমিনাল। ওর অ্যারেস্ট চাই, ওর যেন ফাঁসি হয়ে যায়। অনেক টাকা নিয়েছে, ওর কোনো সীমা নেই। আমাদের দোকান যেখানে ছিল সেখান থেকে তুলে আমাদেরকে অন্য জায়গায় দেওয়া হয়েছে। ওখানে আমাদের কোনো বেচাকেনা নেই, ওখানে কোনো কাস্টমার হয় না। সুশান্ত ঘোষের লোকদের হচ্ছে তারা আমার সিন্ডিকেট ছেলেরা যখন তখন এসে দোকান ভাঙচুর করে, দোকান ভেঙে দেবো, এরকম আমাদের কথা শুনতে হবে, না হলে আমরা তোমাদের এখান থেকে হচ্ছে গিয়ে বাড়ি ভাঙচুর করবো, এইসব নানান রকমের আমাদের হচ্ছে গিয়ে অত্যাচার করতো আমাদের উপর। আমার এখানে কম করে 16 বছর দোকান আছে। সুশান্ত ঘোষ যে নাম শুনেছেন তো, এখানে যে আমার দোকান আছে বলে না, যে কোনো যদি কোনো ভ্যানওয়ালা, কোনো চাওয়ালা যদি ব্যবসা করে খেতে পারতো না, এদেরকে তোলা দিতে হতো। যদি তোলা না দেওয়া হবে দোকান বন্ধ। যারা দোকান সেখানে 1 ফুট কমিয়ে দিচ্ছে, তার কিছু দেওয়া হয়নি। আর একটা দোকান যদি 1 ফুট কেউ বাড়াবে তার জন্য 1 লাখ টাকা করে নিচ্ছে সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষ জবে দিয়ে 108-এ ঢুকেছে, এখানকার দোকানদারদের রাতে ঘুম কেড়ে নিচ্ছে। বাবা আমল থেকে দোকান 30 বছর পুরনো। তারপরে আমার বাবা আমাকে, আমার ভাইকে, দুজনকে দুটো দোকান দিয়ে দেয়। বললো বাবার 2 ছেলে হলে কিচ্ছু হবে না, একটাই দোকান পাবে তোমরা, তাই একটা দোকানই দিয়েছে। এই নিয়েও অনেকদিন ধরে ঝগড়া অশান্তি, মানে পার্টির ছেলেদের সাথে আমরা তর্কাতর্কি চলছে। লাস্টে ওরা বললো ঠিক আছে তোরা 3 লাখ টাকা দে, 3 লাখ টাকা দিলে তোর দোকানটা আমি দিয়ে দেবো। 20,000 টাকা নিয়ে 3 লাখ টাকা করে দেখে দেবো। দোকান পেয়েছেন? লাস্টে দোকান পাইনি আমি। এই যে এইটুকু শাটারটা মানে ভিক্ষের মতন দেওয়া, এইটুকু দিয়েছে আমাকে দোকান। এইটুকু দোকানে আমি আর কি করি? পুরনো দোকানদারদের দোকান তৈরি করার বিনিময়ে 1380 টাকা পার স্কোয়ার ফিট নিয়েছিলেন। এটা সুশান্ত ঘোষ, এটা পুরসভার জায়গা, ইন্ডাস্ট্রিয়াল রেন্টাল নয়। উনি কর্পোরেশনের বড় চেয়ারম্যান এবং এই ওয়ার্ড 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই হিসাবে উনি এটাকে তৈরি করার বিনিময়ে আমাদের উপরে যেভাবে যা করেছেন তিনি করে গেছেন। রুবির লাইনে আমাদের রিক্সা স্ট্যান্ড ছিল, উনি আসার পর থেকে আমাদের পুরো রিক্সা স্ট্যান্ড তুলে দিয়ে
আমাদের কত গরিব মানুষরা না খেতে পেয়ে সব যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে সরে গেলাম। ওনাকে হাতে পায়ে ধরে আমরা বলেছিলাম যে দেখুন স্যার, আমাদের ওই জায়গাটায় করে কমতে খেতে দেন। পুলিশ দিয়ে দিন রাত্রি টর্চার করতো। কত টাকা চাই? হ্যাঁ, আমাদেরকে বলেছিল এত টাকা দিতে হবে, 7 লাখ টাকা চেয়েছিল আমাদের কাছে। তা আমরা দিতে পারিনি বলে আমাদের লাইনটা ওখান থেকে আমাদের তুলে দিয়েছে। আমাদের আর এখন আর ঠিক মতন রিক্সা চালিয়েও খেতে পারি না, কিছু করেও খেতে পারি না। তোলাবাজি আর কাটমানির অভিযোগ, এই তোলাবাজির অভিযোগে সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে পুরী থেকে। আর ওদিকে একসময়ের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল ফুলবাগান থেকে। ফুলবাগান থানা থেকে গ্রেপ্তার করে তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে দিনহাটায় আদালতে পেশ করার জন্য। তো উদয়ন গুহ কি অভিযোগ তার বিরুদ্ধে? তোলাবাজি, কাটমানি, তার বিরুদ্ধে অভিযোগ আবাসের টাকা, যে টাকা ঢুকতো সেই টাকাও তুলতো, সেখান থেকে তুলতেন তিনি। কোনো শিল্পী যদি গান সেই গান যদি সরকার বিরোধী বলে তার মনে হয়ে থাকে, তাহলে তার প্রাণে মারার হুমকি, কি ধারা দেওয়া হয়েছে, কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সরাসরি আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম। একেবারে তাই, নির্দিষ্ট একটি অভিযোগের প্রেক্ষিতে গতকাল থেকে কলকাতা ফুলবাগান থেকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ, এবং আজ সকালে তাকে নিয়ে আসা হয়। কিন্তু এই যখনই তাকে সকালে দিনহাটা থানা নিয়ে আসা হলো, এবং থানার বাইরে কিন্তু ভিড় ক্রমেই বাড়ছে এবং বিক্ষোভকারীদের সংখ্যা কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছে। যে শুধু কিন্তু যে এই আবাস যোজনার কাটমানির টাকায় নয়, খেলাধুলার থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা, সব ক্ষেত্রে তার দুর্নীতি রয়েছে। ইভেন কাটমানির অভিযোগ রয়েছে খেলার মাঠে, মেলার বসে যে স্টল দিত যারা মেলার মাঠে, সেই স্টল বিক্রেতাদের কাছ থেকেও কিন্তু রীতিমতো কাটমানি তুলত। হাজারো বহু অভিযোগ আসছে, এবং সকাল থেকে থানার সামনে ভিড় কিছুটা হলেও, যেহেতু ভিড় বাড়ছিল বলে তাকে এখনও বের করে আনতে পারেনি পুলিশ, তাই ভিড় কিছুটা সামান্য দূরে একটি মাঠে সেখানে জমায়েত করেছে বিজেপি কর্মী সমর্থকরা এবং যারা বিক্ষোভকারী রয়েছে তারা। আর কি অভিযোগ রয়েছে আমরা সরাসরি কথা বলবো। কি অভিযোগ আপনাদের? এক কথায় যদি বলা যায়, ওনার নামে কি অভিযোগ নেই সেটা বলেন। উনি উত্তরবঙ্গের উন্নয়নের নামে অনুন্নয়ন করে গেছে দিনের পর দিন। ভারত সরকারের দ্বারা ঘোষিত উনি একজন নটোরিয়াস ক্রিমিনাল। দিনাটার মানুষ আজকে এমন একটা দিন উদযাপন করছে, যেমন আমাদের রামচন্দ্র রাবণ বধ করার পরে আমাদের দিওয়ালি উদযাপন হতো, সেলিব্রেশন হতো। দিনহাটার মানুষ আজকে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে চোর, রাবণ, নটোরিয়াস ক্রিমিনাল, রঘু ডাকাত, যে আখ্যাই ওনাকে দিব সেটাতেই ওনার জন্য কম প্রযোজ্য হয়। উনি চোর করে ডাকাত তৈরি হয়ে গেছিলেন। উনি তার সাথে প্রশিক্ষণ দিতে নিয়ে এসেছিলেন ওনার ছেলে সায়ন্তন গুহকে। সারা দিনহাটায় বুথে বুথে, ব্লকে উনি গ্যাং পুষতেন, যেটা দিয়ে শত শত মায়ের কোল উনি খালি করেছেন। ওনার হুইপে খালি হতো। রাস্তা উন্নয়নের নামে বিভিন্ন কন্ট্রাক্টর উনি পুষতেন, যে কন্ট্রাক্টররা এক রাস্তাকে 5 বার ছবি করেন। আপনারা মিডিয়া পার্সন প্রত্যেকটা গ্রামে ঢুকবেন, গ্রামবাসীর মতামত নেবেন। এক রাস্তা 5 বার করে ছবি করতেন এবং সেই টাকা উনি ওনার পকেটে ভরতেন। কি চান আপনারা? কি চান? আমরা চাই উদয়ন গুহকে জেলে পড়া হোক, ও নট জামিন, ও জেলে পড়ুক, ও সাজা চাই। আমরা সাজা চাই। গরিব মানুষের, মেহনতি মানুষের অনেক টাকা খেয়েছে, ক্রিমিনাল বানিয়েছে, কিনাটাতে অনেক অশান্তি করেছে, গ্রামগঞ্জে হারমাত তৈরি করেছে, যার জন্য আমরা এই যে কালো মালা পরিয়ে আমরা সংবর্ধনা দিতে চাই। আর ও লাইফ টাইম জন্য জেলে, ওর জন্য তাকে সাজা পায়। ওর জেলে সাজা দেখে অন্য কোনো জন্য এরকম হারমাত তৈরি না হয়, এটা আমরা আবেদন করছি গভর্নমেন্টের কাছে। জানি রাখি যে ভারতীয় ন্যায় সংহিতার 406, 409, 420 ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে, যে কথা বলছিলাম। এদিকে এই যে এত অভিযোগ তার বিরুদ্ধে, এই উদয়ন গুহকে যখন কাল নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাওয়ার সময় তাকে মাঝ রাস্তায় খাওয়ার জন্য নামানো হয়, কোথায় না কৃষ্ণনগরে লাঞ্চ। তো সেখানে তার কাছে জানতে চাওয়া হলো যে আপনি কিছু বলুন, আপনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। তিনি বললেন যারা গ্রেপ্তার করেছে তারাই বলতে পারবেন। অভিযোগ নিয়ে তিনি কোনো কথাই বললেন না। আপনাকে অ্যারেস্ট করলো কেন? আপনাকে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দিলীপ ঘোষ, উদয়ন গুহ গ্রেপ্তার, তা নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ?
উদয়ন গুহর যেসব ডায়লগ শোনাতেন, তারপরে উনি এতদিন বাইরে ছিলেন কি করে? তখনই অ্যারেস্ট হওয়া হয়েছিল, সমাজ বিরোধীর মতো কথাবার্তা। আর তার তো দুর্নীতির কেস আজ নয়, তার বাবা বেঁচে থাকতে সার কেলেঙ্কারির কেস ছিল। তো সব রকম গুণ ছিল। বাকি যা ঘটেছে সবাই দেখেছে, লোকে কমপ্লেন করেছে, বাকিটা আইন দেখবে। আর একজন অরূপ বিশ্বাস, তার বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার মধ্যে এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে এই মেসি কাণ্ডের অভিযোগ। একজন এরকম মাপের ফুটবলার এসে তাকে ঠিকমতো দেখতে পেলেন না কেউ। কেন দেখতে পেলেন না? গতকাল যখন আমরা এ নিয়ে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে মেসিরও হ্যাট্রিক হয়েছে, অরূপ বিশ্বাসেরও হ্যাট্রিক হয়েছে, 3 বারে নোটিশ দেওয়া হয়েছে। অবশেষে তারপরে এবার হাজির, থানায় হাজির অরূপ বিশ্বাস। অনুপ আছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, কি যে অভিযোগ তার বিরুদ্ধে, এই অভিযোগের ভিত্তিতে তার কাছে কি কি জানতে চাওয়া হবে? দীর্ঘ সময় অতিক্রান্ত, ইতিমধ্যেই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে এই মুহূর্তে। প্রথমে শতদ্র দত্ত, তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাস তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ যে বলা হচ্ছে 22,000 টিকিট তার কাছ থেকে জোর করে বলপ্রয়োগ চেয়ে নেওয়া হয়েছিল, এবং না হলে মেসির অনুষ্ঠান তিনি করতে দেবেন না এমনটা হুমকি দিয়েছিলেন। অনুষ্ঠান বন্ধ করার হুমকি দিয়েছিলেন বলে এমনটাও বলা হয়েছিল। শুধু তাই নয়, বলা হচ্ছে 22,000 টিকিট পরবর্তী ক্ষেত্রে কালোবাজারি করা হয়েছিল। এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে বারবার, কিন্তু তাকে ভয় দেখানো হয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট নেওয়া হয়েছে, 22,000 আলাদা করে টিকিট নেওয়া হয়েছে। শুধুমাত্র তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন তৎকালীন, সেই কারণে প্রভাব খাটিয়ে এইভাবে তিনি টিকিট নিয়েছিলেন, যেটা কালোবাজারি করা হয়েছিল। ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ বারবার অরূপ বিশ্বাসকে যখন তলব করা হয়েছিল, অরূপ বিশ্বাস প্রত্যেকটি ক্ষেত্রে গড়হাজির ছিলেন। কিন্তু আজকে দেখা গেল সকাল 10টার ঠিক আগেই অরূপ বিশ্বাস তিনি বিধাননগর দক্ষিণ থানায় এসে পৌঁছলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধাননগর দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে তারা বয়ান ইতিমধ্যেই ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ এই মেসি কাণ্ডে ইতিমধ্যেই তার বয়ান সবথেকে বেশি গুরুত্ব মনে করা হচ্ছে। তার কারণ যখন এই মেসি কাণ্ড হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা ঘিরে যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু অরূপ বিশ্বাসের গোটা কারণেই কিন্তু এই পরিস্থিতি হয়েছিল বলে এমনটাই জানতে পারা যায়। কিন্তু অরূপ বিশ্বাস সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মাঠের মধ্যে কোনোভাবে তার প্রবেশ করার কোনো রকম পাস ছিল না। তারপরে দিয়েছেন আজ অরূপ বিশ্বাস এই যে আজ হাজিরা দিয়েছেন অনুপ, তার আগে তিনি চিঠি দিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষকে। কেননা আসলে তিনি তৃণমূলের কোষাধ্যক্ষ, সেক্ষেত্রে ব্যাংকে তিনি চিঠি দিয়ে আবেদন করেছেন যে যেন তৃণমূলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট যেন ফ্রিজ করে দেওয়া হয়। ফ্রিজ করে দেওয়া মানে সেই অ্যাকাউন্টে যেন কোনো লেনদেন না হয়, অ্যাকাউন্ট থেকে কেউ টাকা তুলতেও পারবেন না, অ্যাকাউন্টে কেউ টাকা জমাও দিতে পারবেন না। এই আবেদন করার পর তারপরে তিনি হাজিরা দিতে গিয়েছিলেন। কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার চিঠি দেওয়ার পর তারপর পুলিশের সামনে হাজিরা কেন? কতটা গুরুত্বপূর্ণ? কৌশিক আছে আমার সঙ্গে ফোনে। কৌশিক, হ্যাঁ দেখো, 12ই জুন অরূপ বিশ্বাস চিঠি ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে। চিঠির মধ্যে কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতে আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই 3টে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা।